হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরদৌস হোসেন নাঈম। আজকে তোমাদের সো এর আগে হচ্ছে আমাদের একটা প্রথম ক্লাস হয়েছিল নির্বাচনের আগে। সেটা হচ্ছে চ্যাপ্টার 2 যে ছিল সেখানে আমরা নিয়েছিলাম সেটার উপরে। তো সেখানে আমরা কিছুটা শেষ করেছিলাম অর্ধেকের মতন এবং বাকি অর্ধেক হচ্ছে আজকে শেষ করব। অর্থাৎ আজকে আমাদের এই চ্যাপ্টারের বাকি যতটুকু আছে সেটুকু শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অনেকেই হয়তোবা অনেকেই হয়তোবা রোজা রেখেছো, তো একটু কষ্ট হতে পারে। বাট তোমরা জাস্ট শুয়ে নোটটা করে নিবা। দরকার হয় তোমরা যদি মানে বসতে কষ্ট হয় তাহলে শুয়ে নোটটা করে নাও। অ্যান্ড হচ্ছে আম সাথে জাস্ট কোনো কিছু প্রবলেম হলে সেটা জিজ্ঞেস করো আমাকে। ওকে? সো আমার লাইভ কি শোনা যাচ্ছে এবং কি দেখা যাচ্ছে কিনা একটু জানাই দিও আমাকে। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমি শুরু করব। ওকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরদৌস হোসেন নাঈম। ওকে, আমার এখানে ক্লিয়ার। তোমাদের ওখান থেকে যদি ক্লিয়ার হয় এবং লাইভটা যদি শোনা যায় তাহলে আমাকে একটু জানাই দিও। ওকে? আচ্ছা, শুরু করি আমি। আচ্ছা, তো আমাদের যতটুকু শেষ হয়েছিল সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড যেটা আছে, মাধ্যম যেটা। তো এই মাধ্যমের আমরা আগ পর্যন্ত শেষ করেছিলাম। এখন হচ্ছে আমরা মাধ্যমের পর থেকে শুরু করব। ওকে, তো ডাটা ট্রান্সমিশন মাধ্যম আসলে কি? মানে একটা তুমি ডাটা ওকে, একটা তুমি ডাটা নিবা, সেই ডাটাটা ট্রান্সমিশন বা হচ্ছে একটি জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে তোমার ডাটাটা হচ্ছে কিভাবে, সেই হওয়ার প্রসেসটাকে তোমার বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মাধ্যম বা মেথড। তো একটা উৎস বা প্রেরক থেকে গন্তব্য বা প্রাপক পর্যন্ত ডেটা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। মাধ্যম ব্যতীত ডেটা আদান প্রদান সম্ভব নয়। ডেটা কমিউনিকেশন মাধ্যম নির্বাচনের লক্ষণীয় কিছু বিষয়বস্তু হলো, যেমন হচ্ছে ধরো ব্যয়, তারপর হচ্ছে হ্যাঁ, ইনস্টলেশন পদ্ধতি, তারপর হচ্ছে ডেটা পরিবহন ক্ষমতা, তারপর হচ্ছে অ্যাটিনিউশন, তারপর হচ্ছে ইএমআই প্রতিরোধ ক্ষমতা, এগুলো। সো এগুলো হচ্ছে মনে রাখবে একটু, জাস্ট একবার দেখে রাখলে এরকম টাইপের। ওকে, চলো পরবর্তীতে আমরা যাই। ওকে, আচ্ছা, একটু জানিয়ে দিও আমাকে ক্লিয়ার কিনা, বা তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, বা কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, বা সবকিছু লাইটিং ঠিক আছে কিনা। ওকে, ওকে, দেখো তাহলে মাধ্যম আমাদের কিভাবে হয়। মাধ্যম হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তার মাধ্যমটা হচ্ছে টেলিফোন থাকে, তারপর হচ্ছে ধরো টুইস্টেড পেয়ার কেবল থাকে, কোয়াক্সিয়াল কেবল থাকে, ফাইবার, এগুলো হচ্ছে তার মাধ্যম, অর্থাৎ তারের সাথে এরা সংযুক্ত থাকে। এবং তার বিহীন মাধ্যম তাহলে কিগুলো? এটা হচ্ছে রেডিও থাকে, মাইক্রোওয়েভ তরঙ্গ থাকে, ইনফ্রারেড থাকে। যেমন হচ্ছে ধরো মাইক্রোওয়েভ তরঙ্গ, এটার মধ্যে আবার কিছু কিছু থাকে, যেমন হচ্ছে ব্লুটুথ, তারপর হচ্ছে ওয়াইফাই, অ্যান্ড এটা ওয়াইফাই না, এটা ওয়াই ম্যাক্স। ওকে, এটা ওয়াই ম্যাক্স। সো এটা হচ্ছে ওয়াই ম্যাক্স, আর এটা হচ্ছে ওয়াই ফাই। ওকে, এরপর আমরা যাই। আচ্ছা, এরপর আমাকে বলছে যে ডেটা কমিউনিকেশনের মাধ্যমে যে দুইটা আছে, এই দুইটাকে নিজেদের সম্পর্কে কিছু বলার চেষ্টা করছে এরা। দেখি কি কি বললো। একটা হচ্ছে তার মাধ্যম, অর্থাৎ ওয়্যার দিয়ে যেটা হয়, আর একটা হচ্ছে তারবিহীন। তার মাধ্যমটা কি? যেটা হচ্ছে তারের সাথে সংযুক্ত থাকে। আমরা ডেফিনেশন থেকেই বুঝতে পারি, তাই না, যে নির্দিষ্ট কোনো পথে বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য মাধ্যম হিসেবে কপার বা অ্যালুমিনিয়ামের তার, আচ্ছা দেখে এটা একটু মনে রাখি, কপার বা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের ভার বা কেবল ব্যবহার করে যে ডেটা কমিউনিকেশন মাধ্যম, একে ব্যবস্থা বলে। আচ্ছা, এটা হচ্ছে তোমার তার মাধ্যম, যেখানে হচ্ছে আবার অ্যালুমিনিয়াম বা হচ্ছে তোমার কি বলে অ্যালুমিনিয়াম অথবা কপারের যে তারগুলো ব্যবহার করা হয়। এই তার মাধ্যমের বৈশিষ্ট্য এটা কি? উচ্চ গতি সম্পন্ন, খরচ কম, তার এবং সংশ্লিষ্ট ডিভাইস সমূহ সহজলভ্য, এবং হচ্ছে উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি প্রদান করে, এবং কি হাব এবং সুইচ এর ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কে কোনো কভারেজের এরিয়া এক্সটেনশন করা যায়। অর্থাৎ এইগুলো কি হাব ব্যবহার করে নেটওয়ার্কের কভারেজ যে এক্সটেনশনগুলো আছে, অর্থাৎ ধরো এইখান থেকে আমি হচ্ছে বাসা পর্যন্ত কেবলটা নিতে পারবো চাইলে, তারের মাধ্যমে এদেরকে সংযুক্ত করে। ওকে, তারের মাধ্যমে এদেরকে কি করে সংযুক্ত করে, বুঝতে পারছো এটা? তাহলে এটা হচ্ছে আবার তার মাধ্যমের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো। ওকে, তাহলে এটা কি আমরা চাইলে বেশি কোনটা আমরা ব্যবহার করবো বেশি দূরত্বের জন্য, এইটা নাকি হচ্ছে আমরা তারবিহীন মাধ্যম? তোমাদের কাছে এটা প্রশ্ন, তোমরা এটা উত্তর দিও। আমি হচ্ছে পরবর্তীতে যখন পড়াবো তার মাধ্যম তারবিহীনটা যখন পড়াবো তখন বলে দিচ্ছি। ওকে, হাব এবং সুইচ ব্যবহার করে নেটওয়ার্কে কভারেজ এরিয়া এক্সটেনশন করা যায়। ডেটা ট্রান্সমিশনের প্রকৃতি কোনো বাধা নেই, অর্থাৎ এর নেটওয়ার্কের সাথে অন্য নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। তারপর দেখো কপার তার এবং অপটিক্যাল ফাইবার কেবল এবং ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে এটা কি করা যায়? এক্সটেন্ড করা যায়। এন্ড হচ্ছে দেখো আচ্ছা, এইগুলো কোথায় কোথায় ব্যবহার হয়? দেখো আমাদের ইন্টারনেট, ওকে, ইন্টারনেট যদি আমরা ইউজ করতে চাই তখন আমাদের এই তার দরকার হয়, বা ফাইবার অপটিক্যাল ফাইবার যখন এটা হচ্ছে সংযুক্ত করা হয় তারের মাধ্যমে। এবং ধরো কপার যে তার আছে, এটাও আমাদের কি কপারের যে তার আছে সেই তারের মাধ্যমে সংযুক্ত করা হয়। আচ্ছা, আচ্ছা, বা সাউন্ডকে আরেকটু রিচ করতে হবে, বা সাউন্ডকে আরেকটু বাড়াতে হবে। সাউন্ড কি বাড়াতে হবে না? ঠিক আছে, আমি হচ্ছে নর্মালি যে ফ্লোতে কথা বলি সেই ফ্লোতে কথা বলতেছি, যেহেতু এটা হচ্ছে
রমজান মাস তো একটু যাতে গলায় যেন চাপ না পড়ে এই জন্য। সো যদি সাউন্ড বাড়াতে হয় আমাকে বললেন, আমি বাড়াই দেবো। ওকে, বিভিন্ন প্রকারের তার মাধ্যম। তো তার মাধ্যমের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে ধরেন টু স্টেট পেয়ার কেবল, কোঅক্সিলেট কেবল, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, এগুলো। সো এগুলো সম্পর্কে আমরা একটু এখন বিস্তারিত জানবো। আচ্ছা, টু স্টেট পেয়ার কেবল এটা কি? টু স্টেট পেয়ার কেবলের মধ্য দিয়ে তার সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুই পরিবাহী কপার এবং তামার তারকে একই অক্ষে পরস্পরের সমানভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। অর্থাৎ এইগুলো কি করা হয়? টুইস্টেড পেয়ার, অর্থাৎ টুইস্ট মানে কি? টুইস্ট মানে হচ্ছে ঘোরানো। সুতরাং এদেরকে কি করা হয়? ঘুরে এবং পেঁচানোর মাধ্যমে এদেরকে নিজেদের মধ্যে সংযুক্ত করা হয়। পেঁচানো তার পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে একটি অপরিবাহী পদার্থ দেওয়া হয়, অর্থাৎ প্লাস্টিকের কোনো একটা প্রলেপ দেওয়া হয়, যাতে হচ্ছে এরা নিজেদের মধ্যে কি করে? নিজেদের মধ্যে আবার সংযোগ না ঘটায় ফেলে। আস্তরণ ব্যবহার করা হয় তার দুটির মধ্যে একটি তথ্য প্রেরণে ব্যবহৃত হয় এবং অন্যটি তথ্য গ্রহণ বা রেসপন্স, যে গ্রাউন্ড যে রেসপন্স থাকে ওইটা টুইস্টেড পেয়ার কেবলের বা ব্যান্ডউইথ। ওকে, সো এটা কেমন হয়? এটা হচ্ছে 1 MBPS থেকে 10 GBPS হয়ে থাকে। এই ধরনের কেবলে সাধারণত 4 জোড়া তার থাকে। কয় জোড়া তার থাকে? 4 জোড়া। আচ্ছা, সিনথিয়া স্যার, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। ওকে, টুইস্টেড পেয়ার কেবল সাধারণত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা কি? ইউটিপি। তো এটা হচ্ছে, আচ্ছা এইটা চাইলে আপনারা আপাতত এটা নাও রাখতে পারেন। এটা একটুই জাস্ট এখান থেকে মনে রাখবেন, এটা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক, মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশনের জন্য ব্যবহার করা হয় এবং হচ্ছে 100 মিটার দূর পর্যন্ত এটা ডাটাটা পাঠাতে পারে। কী করবেন এখান থেকে? টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের। ইউটিপি একটা, যার মধ্যে এটা হচ্ছে ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেক্টের জন্য ব্যবহার করা হয় এবং 100 মিটার পর্যন্ত দূরত্বে এটা পাঠানো পারে বা পাঠাতে পারে। ওকে, আরেকটা হচ্ছে এসটিপি। তো এইটার ক্ষেত্রে মনে রাখবেন জাস্ট যে আচ্ছা আচ্ছা এটার বাহিরে একটা অতিরিক্ত আবরণ থাকে এবং এর সাহায্যে 100 মিটার দূর পর্যন্ত ডেটা পাঠানো যায়। তাহলে এখানে ওইটার সাথে ডিফারেন্সটা কি? এটা ডিফারেন্স হচ্ছে বাহিরে জাস্ট অতিরিক্ত একটা আবরণ থাকে। ওকে, এর উপর ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স এর প্রভাব তুলনামূলক কম। আচ্ছা, ওই যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স যেটা আছে, যেটা হচ্ছে আমরা রসায়নে পড়লে আমরা বুঝতে পারি। সো ওইটার যে প্রভাবটা আছে সেই প্রভাবটা কি একটু কম এইখানে। ওকে, ওইটা সেই প্রভাবটা কি এখানে কম। ওকে, পরবর্তী যে তাহলে আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা। এখন আমরা যে তার মাধ্যম ব্যবহার করব, তার মাধ্যমে একটা আমরা দেখলাম যে এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। সো এই টুইস্টেড পেয়ার কেবল যে আমরা ব্যবহার করবো, এটা সুবিধাটা আসলে কি? সুবিধা হচ্ছে কম দূরত্ব যোগাযোগের জন্য এটা অত্যন্ত সুবিধাজনক। সহজেই মেরামত করা যায়, সহজেই স্থাপন করা যায়, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা রাখতে পারবো চাইলে সহজেই। পুরনো ডেটা আচ্ছা হ্যাঁ, পুরনো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি এটা একটা, এবং কি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা। অন্যান্য কেবলের চেয়ে কি দামে সস্তা। এবার আসি টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার। টেলিফোন লাইনে এই কেবল ব্যবহার হয় এবং কি ডিজিটাল সিগন্যাল ও ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে এই ধরনের কেবল ব্যবহার হয়। ওকে, টেলিফোন লাইনে এই ধরনের সিগন্যাল ব্যবহার করা হয়, ল্যান নেটওয়ার্ক এবং কি ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। আচ্ছা, ল্যান নেটওয়ার্কে আমরা একটু কোনটা দেখছিলাম যে ইউটি, যেটা ওইটা। ওকে, এবার আসি কোএক্সিলেট কেবল। এটা আসলে কি? এটা হচ্ছে কমার্শিয়াল ভিডিও কম্পোজিট করার জন্য ব্যবহার করা হয়। কমার্শিয়াল ভিডিও, তারপর হচ্ছে ডিস কেবল, টিভি নেটওয়ার্ক কানেকশনে দেওয়ার জন্য কোঅক্সিলেট কেবল ব্যবহার করা হয়। এই কেবল দুটি তড়িৎ পরিবাহীর স্তর একই অক্ষ বরাবর থাকে বলে একে কোএক্সিলেট বলা হয়। অর্থাৎ এখানে কোএক্সিলেট কেন বলা হয়? এর যে দুইটা তার আছে সেই দুইটা তার একই অক্ষ বরাবর থাকে। ওকে, নিজেদের মধ্যে যে অক্ষ আছে সেই অক্ষটাকে বজায় রাখে। ওকে, অর্থাৎ একই সাথে চলে, মানে সমান্তরালভাবে এরা যায়। ভেতরে তড়িৎ পরিবাহী তারটি কপার ওয়্যার এর মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত করে এবং ভেতরের পরিবহনের যে পরিবাহী ও বাইরের পরিবাহী তারকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে একটা অন্তরক পদার্থ দেওয়া হয়, যেটা হচ্ছে ফোমের মতন থাকে, অথবা ফোমের মতন না থাকলে এখানে যে কোনো একটা অপরিবাহী, মানে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ ট্রান্সফার হয় না, এরকম যে কোনো একটা পদার্থ হলেই হবে। ওকে, বাইরের পরিবাহী তারের প্লাস্টিকের জ্যাকেট পরানো থাকে, জ্যাক যেটা থাকে ওইটা। এবং কোঅ্যাক্সিলেট কেবলের ব্যান্ডউইথ কত? এটা ব্যান্ডউইথ ইম্পর্টেন্ট। ব্যান্ডউইথ হচ্ছে 200 MBPS পর্যন্ত থাকে। এই কেবলে ভিন্ন সাইজের হয়ে থাকে। এর সাইজকে মোটামুটি আরজি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? আরজি। আরজি হচ্ছে রেডিও গাইড। ওকে, ওকে, এতটুকু কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু কমেন্ট করে দিন ক্লিয়ার, তাহলে আমি সামনে প্রসিড করব বা আমার বুঝতে সুবিধা হবে যে এটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা এরপর আসি। দেখেন বলছি কি কোঅ্যাক্সিলেটের বিভিন্ন অংশ। কপার ওয়্যার
এটির মধ্য দিয়ে ডেটা প্রবাহিত হয়। কপার ওয়্যারে কি থাকে, এর মধ্য দিয়ে ডেটা প্রবাহিত হয়। ফোমের ইনসুলেশন, এটা কি কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেজন্য আমাদের কি করা হয়, এটি ব্যবহার করা হয় ফোমের ইনসুলেশন, অর্থাৎ যে বাইরে যে স্তরণটা থাকে ওইটা। ওকে, এরপর আসি কপার মেস, এটা হচ্ছে বাইরের তাপ, চাপ এবং ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স থেকে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স ওকে থেকে কপার ওয়্যারে রক্ষা করার জন্য নির্বিঘ্নে ডাটা চলাচল করতে পারে। ইহার ভিতরে তারে প্রেরিত করা উপত্যের সিগন্যাল ব্যতিচার রোধ করে। ওকে, তাহলে এরপর আসি আউটসাইড ইনসুলেটর, মানে আউটসাইডে যে আমাদের যে তারটা ব্যবহার করা হয় তারের। ওকে, আউটসাইডে, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমি সামনে প্রসিড করি। এখন হচ্ছে আউটসাইড ইনসুলেটর কি, আমাদের বাহির থেকে ধরলে যেন কারেন্টের শক না লাগে সেজন্য আমাদের যে বাহিরে দেখবেন এটা কি থাকে, আচ্ছা ওটার নামটা আমার মনে নাই, তো ওইখানে হচ্ছে আস্তরণ থাকে, যে বাইরে আমাদের যে নর্মাল তার থাকে ওই তারের উপরে দেখবেন যে আস্তরণ থাকে, সো ওইটা হচ্ছে কেটে কেটে তারপর হচ্ছে আমাদের তারটা বের করা হয়। তার যাতে বাহিরের আঘাতে নষ্ট না হয় সেজন্য হচ্ছে প্লাস্টিকের জ্যাকেট ব্যবহার করা হয়। ওকে, ও আচ্ছা প্লাস্টিকের এই জ্যাকেট। ওকে, আচ্ছা এটা সুবিধা কি, এটার স্থানান্তরের গতি অনেক বেশি। টু স্টেট পেয়ার কেবল অপেক্ষা এই কেবলের অধিক দ্রুত এবং দূরত্বে আমরা নিতে পারি। এটা হচ্ছে 1 কিলোমিটার, অর্থাৎ টু স্টেট পেয়ার কত ছিল, 100 মিটার। ওকে, তো এটা হচ্ছে কি ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কি কম, অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। এবং দেখেন ফাইবার অপটিক্যাল কেবলের তুলনামূলক দামে অনেক সস্তা, অর্থাৎ এই কেবলটা দামে সস্তা। এবার সে অসুবিধাগুলো কি কি, এই ট্রান্সফারের রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর, অর্থাৎ তারটা যত দৈর্ঘ্য হবে বা যত বেশি দূরে যাবে সেইটার উপর আসলে নির্ণয় করবে ডেটা কেমন হবে। বেশি দূরে গেলে তো কানেকশন পেতে একটু সমস্যা হয়, তখন হচ্ছে রেট একটু কম থাকবে। রিপিটার ছাড়া 1 কিলোমিটার বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। রিপিটার অর্থাৎ হচ্ছে আমার এতটুকু যাবে, এই পর গিয়ে আমার আরেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্ট স্থাপন করে ওইখান থেকে আবার ডেটাটা ট্রান্সফার করতে হবে। অর্থাৎ ধরুন আমি এইখান থেকে, আপনি ধরেন আজিমপুর থেকে আপনি হচ্ছে নীলক্ষেত পর্যন্ত যাবেন, ওইখানে আপনার হচ্ছে 1 কিলোমিটার, তো ওই 1 কিলোমিটার পর আপনি আর ডেটা ট্রান্সমিশন করতে পারবেন না। যদি করতে হয় তাহলে ওইখানে আপনার আরেকটা অফিস দিতে হবে, ওইখানে ডেটা নিতে হবে, ওই ডেটাটা পরে আপনি অন্য কোথাও পাঠাতে পারবেন, এরকম করে। ওকে, এরপর কি নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে সংযোগ স্থাপন বেশ জটিল। আচ্ছা এটা একটু জটিল সংযোগ স্থাপন করা, এবং কি টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে বেশি ব্যয়বহুল, এটা একটি ব্যয়বহুল প্রক্রিয়া। ওকে, কোঅ্যাক্সিলেটর ব্যবহার আছে, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, সিসিটিভি নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বৈজ্ঞানিক গবেষণা এবং ল্যাবরেটরিতে এটি ব্যবহার করা হয়। ওকে, এতটুকু কি বুঝতে পারছেন আপনারা, কোঅ্যাক্সিলেট কি বুঝতে পারছেন, একটু জানাই দিন কোঅ্যাক্সিলেট বুঝতে পারছেন কিনা। ওকে, বুঝতে পারছেন কিনা একটু জানাই দিন। ওকে, তাহলে আমরা পরে প্রসিড করি। আচ্ছা বলছি কি ফাইবার অপটিক্যাল কেবল, আচ্ছা এইটা কি থাকে, এটা হচ্ছে সমুদ্রে দেখবেন এক দেশ থেকে আরেক দেশে ডাটা ট্রান্সফার করতে হয় তাই না, তো ওই ডাটা ট্রান্সফার করার জন্য আসলে এটা ব্যবহার করা হয়। ওকে, ফাইবার অপটিক্যাল কেবল, তো মোটামুটি দেখবেন যে বড় বড় যে ডেটা সেন্টারগুলোতে আছে ওই সেন্টারগুলোতে আসলে এগুলো ব্যবহার করা হয় কোনো দেশের ডাটা আপনার কাছে সংরক্ষিত রাখার জন্য বা অন্য কোনো দেশে এই সংরক্ষিত রাখার জন্য। ওকে, সেইগুলো দেখেন অপটিক্যাল ফাইবার, আচ্ছা ফাইবার অপটিক কেবল হলো সিলিকা, সিলিকা মানে হচ্ছে বালু যেটা থেকে ওইটা থেকে পাওয়া যায়, কাঁচ এবং প্লাস্টিকের পাতলা স্বচ্ছ স্তর থেকে তৈরি এক ধরনের তার যার মধ্য দিয়ে আলোকপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা প্রেরণ করা হয়। যত দ্রুত ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই কেবল ব্যবহৃত হয়, মানে দ্রুত যদি আমরা ডেটাগুলো আদান প্রদান করতে চাই তাহলে এই ডেটাটা আমরা ব্যবহার করতে হয়। এই কেবলের মধ্য দিয়ে ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোর রশ্মি প্রেরণ করা হয়, তাই এই কেবলের সাহায্যে আমরা আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায়। আচ্ছা এই ডেটার সাহায্যে কী করা হয়, তাহলে আমরা যদি বলি যে সব থেকে দ্রুত গতিতে আলোর গতিতে আমরা যদি পাঠাতে চাই কোনো ডেটাকে তাহলে আমরা কোনটা ইউজ করব, তাহলে আমরা ইউজ করব হচ্ছে ফাইবার অপটিক কেবল। ওকে, এরপর আসি এই কেবলে অতিরিক্ত স্তর অন্তর দিয়ে তৈরি হয়, পরিবহনের সময় এতে কোনো শোষণ হয় না, ফলে ট্রান্সমিশন লস ছাড়াই দীর্ঘ দূর পর্যন্ত এটা পাঠানো যায়। কতটুকু দূর পর্যন্ত, আচ্ছা এর মেথড দিয়ে যে সাধারণত আমার এটা যায় ডেটাটা যে যায় সেটা কত রশ্মির হয়ে থাকে, 1300 ন্যানোমিটার থেকে আচ্ছা 1500 ন্যানোমিটার, এই রশ্মির একটা ডাটা, এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা ডাটা হয়ে থাকে, আলো রশ্মি প্রেরণ করে এবং সমুদ্রের তলদেশ থেকে এই কেবলের মাধ্যমে আপনি ডেটাগুলো ট্রান্সফার করেন। ওকে, আচ্ছা এবার আসি ফাইবার অপটিক কেবলের গঠন, এটার গঠন কি, এটার তিনটা গঠন থাকে, মানে তিনটা স্তর থাকে এটার। ওকে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লাডিং, আর একটা হচ্ছে জ্যাকেট।
ওকে। তো কোর কি? কোর হচ্ছে সব থেকে ভিতরে যে স্তরটা আছে সেটা। তো কোর হচ্ছে সব থেকে ভিতরের স্তর, যার মধ্যে কোর মানেই বুঝতে পারেন, কোর মানেই হচ্ছে ভিতরে। ওকে, সব থেকে ভিতরে যে স্তর আছে সেটা হচ্ছে কোর, যার মধ্য দিয়ে আলোক রশ্মি সঞ্চালিত হয় এবং সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হয়। কোরের ব্যাস কত? 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোমিটার মানে খুবই ছোট। ওকে, আচ্ছা এবার আসি ক্লাডিং। ক্লাডিং কি? কোরকে ঘিরে একটা বাহিরে আস্তরণ থাকে। ওকে, সব থেকে ভিতরের যে অংশটা আছে সেই অংশটা ঘিরে একটা বাহিরে একটা আস্তরণ থাকে, সেই স্তরটি হচ্ছে ক্লাডিং। এটি কোর থেকে নির্গত আলোক রশ্মি কি করে? প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায় এবং ক্লাডিং এর ব্যাস কত? 125 মাইক্রোমিটার। এরপর আসি জ্যাকেট। এটা কি সব থেকে বাহিরের স্তরটা। জ্যাকেট হচ্ছে সব থেকে উপরে যে প্লাস্টিক আবরণ মোড়ানো থাকে সেই জ্যাকেটটা আছে। আমরা যে নর্মাল তার দেখি যে উপরে যে আবরণটা থাকে সেটা, তো এখানে হচ্ছে এটাও হচ্ছে আমাদেরকে ওই উপরে যে আবরণটা আছে সেটা, যেটা হচ্ছে কি ঘর্ষণ, মরিচে এবং বাইরের আগের থেকে তারকে রক্ষা করে। ওকে, আচ্ছা পরবর্তী দেখি বলছে ফাইবার অপটিক্যালের সুবিধা। এই সুবিধাগুলো কি কি? অধিক দূরত্বে বা উচ্চ গতি যে ট্রান্সমিশন মেথড আছে সেটার জন্য এটা ব্যবহার করা হয়, এবং কি উচ্চ ব্যান্ডউইথ সুবিধা, অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি ডেটাটাকে ট্রান্সফার করতে পারে। আচ্ছা ট্রান্সমিশন লস সবচেয়ে কম, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন করতে গেলে ট্রান্সমিশন তেমন একটা লস হয় না। বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব অর্থাৎ ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে মুক্ত, অর্থাৎ এটার উপর কোনো প্রভাবই নাই, সুতরাং এটা সব থেকে ভালো। এবং কি পরিবেশের চাপ তাপ ইত্যাদি প্রভাবিত হয় না। ডেটা সংরক্ষণের নিরাপত্তা এবং গোপনীয়তা সব থেকে বেশি থাকে, এবং এক দেশ থেকে অন্য দেশে ডেটা ট্রান্সফার করার জন্য এটা ব্যবহার করা হয়। ওকে ওকে, আচ্ছা এবার আসি এর অসুবিধাগুলো কী কী। অপটিক্যাল ফাইবারে ইউ আকৃতিতে বাঁকানো যায় না, অর্থাৎ এটা দেখবেন ভিতরে হচ্ছে কাচের আস্তরণ বলছে না, কাচের আস্তরণ থাকলে কি আপনি এটা বাঁকাইতে পারবেন? বাঁকাইতে পারবেন না, সুতরাং বলছে এটাকে ইউ আকৃতির মতো বাঁকানো যায় না। এর কেবল ইনস্টল করার জন্য অন্যান্য কেবলের সবচেয়ে তুলনামূলক কঠিন। আচ্ছা এই কেবলটা যদি আমি ইনস্টল করতে চাই তাহলে এটা একটু কঠিন। ওকে, অন্যান্য কেবলের থেকে, অন্য কেবলের থেকে একটু ব্যয়বহুল, অবশ্যই ব্যয়বহুল হবে, এটা একটা সরকারি মাধ্যমগুলোতে ব্যবহার করা বা সরকারি প্রতিষ্ঠানে, সো একটু ব্যয়বহুল তো হবেই। আচ্ছা অপটিক্যাল এবং সবথেকে গোপনীয়, সো এটা একটু ব্যয়বহুল হবে। অপটিক্যাল ফাইবার স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ প্রশিক্ষণ এবং কারিগর দরকার হয়। ওকে, দক্ষ প্রশিক্ষক এবং কারিগর দেখতে হয়। আচ্ছা এই কেবলের ব্যবহারগুলো কী কী? কমিউনিকেশনের ক্ষেত্রে সমুদ্রের তলদেশে পৃথিবীর সকল দেশের সাথে সংযোগ স্থাপন করে। ওকে, এবার হচ্ছে বিভিন্ন ধরনের শক্তিশালী এবং আধুনিক সেন্সর দিয়ে এটা তৈরি হয়, এবং দেখেন বৈজ্ঞানিক গবেষণা এবং বিভিন্ন ল্যাবরেটরিতে এটা ব্যয়বহুলভাবে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, অর্থাৎ নেটওয়ার্কের ব্যাকবোন। এক দেশে দেখবেন যে আচ্ছা হ্যাঁ, এই যে স্টারলিংক আছে বা বড় বড় যে এইগুলো আছে, স্টারলিংক হয়তো দরকার হয় না, বা বড় বড় যে আমাদের যে কোম্পানিগুলো আছে যেগুলো থেকে ইন্টারনেট আসে, তো এই ইন্টারনেট আসতে গেলে কিন্তু প্রচুর সমুদ্রের পানি খরচ হয়। তো এটা মোটামুটি ওরা সমুদ্রেই স্থাপন করে এই জিনিসগুলো, বা বড় বড় যে অফিস বা এইগুলো আছে জ্যাকপটগুলো যেগুলো সমুদ্রে পানি দরকার হয়, তো ওইখান থেকে যে ডাটাগুলো ট্রান্সফার হয় বা যে ডাটাগুলো বের হয় বা যে ইন্টারনেটটা বের হয়, সেই ইন্টারনেটটা কিন্তু আনতে হলে সমুদ্রের তলদেশ থেকে পাইপ দিয়ে আনতে হয় না, বা তার দিয়ে আনতে হয়। ওই তারগুলোই হচ্ছে মোটামুটি এইটা। ওকে, অপটিক্যাল ফাইবার অপটিক কেবল। এখন আসি ফাইবার অপটিকের কেবলের ভিতর দিয়ে গমন করা আলোক রশ্মি পথের সংখ্যা অথবা আলোক রশ্মি মোডস অফ প্রোপাগেশন। আচ্ছা এর উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে দুইভাবে ভাগ করা হয়, একটা কি সিঙ্গেল মোড বা মনোমোড। সিঙ্গেল মোড কি? সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে কোরের ব্যাস কত? 8 থেকে 12 মাইক্রো, আচ্ছা 8 থেকে 12 মাইক্রন, এর ভিতর দিয়ে শুধুমাত্র এক ধরনের আলোক রশ্মি গমন করতে পারে, অর্থাৎ এক ধরনের আলোক রশ্মিটা যাইতে পারে। এই জন্য এটার নাম কি? এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল মোড বা হচ্ছে মোনো মোড। ওকে, তো দেখেন এখানে বলছে ক্যাডিংয়ের ব্যাসে সাধারণত 70 মাইক্রনের হয়। আচ্ছা এগুলো দরকার হয় না, এগুলো একটা এক্সট্রা টপিক, এগুলো দরকার হয় না। জাস্ট মনে রাখবেন সিঙ্গেল মোড, এটা থেকে হচ্ছে আপনি খ নাম্বার আসতে পারে, সো এখান থেকে জাস্ট মনে রাখবেন এটা কি, এটা থেকে হচ্ছে একটা মাত্র আলোক রশ্মি ট্রান্সফার হতে পারে এক পাশ থেকে অন্য পাশে, প্রেরক থেকে গ্রাহকে যে যাবে, এটা প্রেরণ থেকে প্রাপকে। ওকে ওকে, এবার দেখি মাল্টিমোড। তাহলে মাল্টিমোড থেকে কি হবে? অনেকগুলো আলোক রশ্মি যেতে পারবে, তাই না? মাল্টিমোড থেকে কি অনেকগুলো আলোক রশ্মি, এবং এটা ব্যাস কত হয়? 50 থেকে 100 মাইক্রন হয়। ওকে, এটা হচ্ছে এলইডি হিসাবে ব্যবহার করা হয়, ওই যে আমরা এলইডি যে ব্যবহার করি ওইটা। সো মোটামুটি এই দেখেন অনেকগুলো ডাটা বা অনেকগুলো লেজার একসাথে ট্রান্সফার হচ্ছে, বা অনেকগুলো লেজার একসাথে এরা ট্রান্সফার করতেছে। ওকে, এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু কি বুঝতে পেরেছেন? ওকে, এতটুকু কি বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে আমি এটা দেখব। ওকে, এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা?
তো এখন হচ্ছে আমরা এই পেয়ার যে কেবলগুলো আছে এগুলোর মধ্যে একটু পার্থক্য দেখবো। যেমন হচ্ছে ব্যান্ডউইথ কার কত, এটা হচ্ছে কি 10 Mbps থেকে 10 Gbps, আর এটা কি 10 Mbps, এটা কি 1 Gbps থেকে 800 Gbps। আচ্ছা, পরেরটা আসি, সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য কত, এটা হচ্ছে 100 মিটার যাইতে পারে সর্বোচ্চ, এটা হচ্ছে 200 থেকে 500 মিটার যাইতে পারে, এটা হচ্ছে 100 কিলোমিটার, তাহলে ভালো দূরত্বে যেতে পারে, তাই না? এবার দেখেন নিরাপত্তা, নিরাপত্তা কি, এটা হচ্ছে একটু দুর্বল, এটা একটু দুর্বল, এটা হচ্ছে উচ্চ নিরাপত্তাশীলতা। আচ্ছা, বাঁকানো যায় কতটুকু, 360 ডিগ্রি 360 ডিগ্রি, আর এটা হচ্ছে শুধু 30 ডিগ্রি বাঁকানো যায়, শুধু 30 ডিগ্রি বাঁকানো যায়। ওকে, এবার আসি ইন্টারফারেন্স রেটিং। আচ্ছা, এটা কি দুর্বল টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অপেক্ষাকৃত একটু ভালো, আর এটা হচ্ছে খুব ভালো, মানে ওর তুলনায় ওর হালকা একটু ভালো, আর ওটা হচ্ছে খুব ভালো। আচ্ছা, খরচ, ও হচ্ছে সস্তা, বাট টুইস্টেড পেয়ার কেবল থেকে ও হচ্ছে একটু দামি, কোয়াক্সিলের যে আছে, বাট ওর থেকে ওরটা হচ্ছে সব থেকে বেশি দামি। ওকে, নিরাপত্তাও যেমন দিব দামিও তেমন হবে। ওকে, এরপর আসি বলছে তারবিহীন মাধ্যম। আচ্ছা, যে মাধ্যমগুলোতে আমার তার দরকার হয় না সেগুলো হচ্ছে আমার তারবিহীন মাধ্যম। এখন এই মাধ্যমগুলো কী কী, একটা হচ্ছে বেতার, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে লোহিত বা হচ্ছে ইনফ্রারেড। ওকে, ইনফ্রারেড, আচ্ছা লোহিত আলোক রশ্মি। চলেন পরবর্তী যাই, বলছে কি বেতার তরঙ্গ বা রেডিও। সেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ বলে। ওকে, বেতার তরঙ্গ বলা হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাধারণত বেতার যোগাযোগ ব্যবহার হয়, তাই এই বেতার তরঙ্গ বলে, তাই একে কি বলা হয়, বেতার তরঙ্গ বলে। সাধারণত কমিউনিকেশন অর্থাৎ 1 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়, একে রেডিও ওয়েভ ভিত্তিক কমিউনিকেশনও বলা হয়। আচ্ছা, রেডিও ওয়েভের সুবিধা, রেডিও ওয়েভ বিল্ডিং, পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। রেডিও কি বিল্ডিং সহ পাহাড় পর্বতের যে কোনো বাধাই অতিক্রম করতে পারে। আচ্ছা, রেডিও তরঙ্গের আয়োনোস্ফিয়ার, আচ্ছা আয়োনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত থাকে, তাই এটা কিন্তু একটা কি বলেন, এইটা আপনারা চিনেন কিনা, এটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর। ওকে, তো এই স্তর পর্যন্ত বিস্তৃত থাকে, এর সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করা যায়। ওকে, আচ্ছা, এবার কি, এটা হচ্ছে পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না, মিডিয়া হিসেবে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। ওকে, মিডিয়া হিসেবে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। ওকে, চলুন পরবর্তীতে আমরা দেখি, বলছে কি রেডিও ওয়েভের অসুবিধাগুলো কী কী। আচ্ছা, এটা একটু ব্যয়বহুল, তারপর দেখেন এটা মানুষ এবং পরিবেশের জন্য একটু ক্ষতিকর। হ্যাঁ, ওই যে আপনাদের মোবাইল থেকে যে রশ্মিগুলো বের হয় ওইগুলো দেখবেন একটু ক্ষতিকর এটা। ওকে, রেডিও এর ফ্রিকোয়েন্সি কম হয়, এটি একই সাথে বেশি ডেটা ট্রান্সমিশন করতে পারে না, ফ্রিকোয়েন্সিটা একটু কম। ওকে, কারণ তরঙ্গটা একটু যেহেতু বেশি, তরঙ্গ বেশি হলো তরঙ্গটা ফ্রিকোয়েন্সি, সো ফ্রিকোয়েন্সিটা একটু কম। আচ্ছা, রেডিও ওয়েভের জন্য আলাদা ট্রান্সমিটার, রিসিভার এবং অ্যান্টেনা বা উপযুক্ত টার্মিনাল যন্ত্রপাতি থাকে না। রেডিও ওয়েভের ব্যবহার, এটা ব্যবহার কীতে, বেতার যন্ত্র ব্যবহার করা হয়, মোবাইল যোগাযোগের মাধ্যমে ব্যবহার করা হয়, এবং দূরবর্তী স্থানের শব্দ এবং স্পন্দিত ছবি প্রেরণের জন্য এটা ব্যবহার করা হয়। এবং আমাদের যে ব্রডকাস্টিং আছে, বা আমরা যে দেখবেন যে টিভিতে যে ব্রডকাস্টগুলো হয় বা টিভিতে যে চ্যানেলগুলো থাকে ওইগুলো হচ্ছে এটা ব্যবহার করে থাকে, এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়, মানে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক যে আছে সেখানে ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্কগুলো আছে ওইগুলো। ওকে, পরবর্তী দেখি, বলছে কি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভেরটা মনে রাখবেন, এটা হচ্ছে কি 300 এমহার্টজ থেকে আচ্ছা মাইক্রোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ট্রান্সমিটার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলা হয়। এই ধরনের, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা জাস্ট মনে রাখবেন 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, আর এখান থেকে কিছু লাগবে না। এর ট্রান্সমিশন সিস্টেমের উপর ভিত্তি করে একে 2 ভাগে ভাগ করা হয়। ওকে, সেই 2 ভাগে আমরা একটু দেখি। একটা হচ্ছে কি, আচ্ছা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো জাস্ট হচ্ছে আপনি নামগুলো জেনে রাখেন, এগুলো নামগুলো জেনে কি হবে, এই যে এটা, তারপর হচ্ছে এই যে এটা, এগুলো জাস্ট হচ্ছে আপনার নামগুলো জেনে রাখেন। ওকে, তো বাস আর কিছু জিনিস জেনে রাখবেন, যেটা হচ্ছে ভূপৃষ্ঠে স্যাটেলাইট ডিশ ও শূন্যে স্যাটেলাইট স্থাপন করা হয় এইটার মাধ্যমে। ওকে, স্যাটেলাইট মাইক্রোওয়েভের মাধ্যমে এই স্যাটেলাইটটা স্থাপন করা হয়, এবং এটা কত দূর পর্যন্ত যেতে পারে, 50,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভের ট্রান্সমিশন মেথড অনেক দূরবর্তী স্থানে ডেটা প্রেরণ করা যায়। তাহলে এটার সুবিধাও আছে অনেক। তাহলে সুবিধাগুলো কী কী, এটা অনেক বেশি, আচ্ছা অনেক বেশি ব্যান্ডউইথ অনেক বেশি হয়, এটা বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফার করা যায়, পাহাড় এবং দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য সুবিধাজনক, মিডিয়া হিসেবে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। ওকে, এবার আসি এর অসুবিধাগুলো কী কী। এটা হচ্ছে বাঁকা পথে চলতে পারে না, প্রেরণ এবং প্রেরকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিশন করতে পারে না, ভ্রমণরত অবস্থায় বা খারাপ আবহাওয়ায় এটা ট্রান্সমিশন করতে পারে না। অর্থাৎ এই তিনটা হচ্ছে আমার অসুবিধা বা লিমিটেশনস।
ব্যবহারগুলো কী কী? টিভিতে সম্প্রসারণের জন্য ব্যবহার করা হয়, জলবায়ু এবং আবহাওয়ার পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়, এবং ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ওকে, বিভিন্ন প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে কী করা হয়? ব্যবহার করা হয়। আশা করি এতটুকু বুঝছেন। এবার হচ্ছে ইনফ্রারেড, আমাদের যে লোহিত রশ্মি যেটা আছে ওইটা, এটা কি 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ইনফ্রারেড বলা হয়। এটা কত আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যটা সি ইজ ইকুয়াল টু এফ ল্যাম্ডা। ওকে ওকে, তাহলে দেখেন 750 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত তরঙ্গ দৃশ্যমান হয়ে থাকে। কাছাকাছি দুইটি ডিভাইসের মাধ্যমে যোগাযোগ ইনফ্রারেড করতে হয়। এবং দেখেন সুবিধাগুলো কী কী? অল্প দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে এই মাধ্যমে ভালো কাজ। আচ্ছা, তারপর দেখেন উচ্চ নিরাপদ ডেটা ট্রান্সমিশন করা যায়, সব ডিভাইসের ক্ষেত্রে ইন্টারজেট অবস্থায় কাজ করতে পারে। ওকে, এরপর আসি, বলছে এটার অসুবিধাগুলো কী কী? তাহলে অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিশন করা সম্ভব হয় না, ধুলোবালি এবং কুয়াশা এবং শীতকালীন সময় ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে, এটি ঘরের দেয়ালে এবং অন্য কোনো বাধা অতিক্রম করতে পারে না, শক্তিশালী আলোক সিগন্যাল স্পর্শের জন্য এটি আসলে শক্তি লোপ পায়। ওকে, মানে কোনো শক্তিশালী যদি বাধা পায় তাহলে এর কি আলোটা রোধ পায়। ওকে, এবার সে ব্যবহারগুলো কী কী? রেডিও, তারপর হচ্ছে টিভি, তারপর হচ্ছে এসি ইত্যাদির ক্ষেত্রে এই রিমোট কন্ট্রোল যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোকে ব্যবহার করার জন্য আমরা যে লেজার পদ্ধতি বলি, লেজার পদ্ধতি আর কি, তো এটা ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোল গাড়ি, অর্থাৎ দেখবেন সব কিছু কন্ট্রোলের মধ্যে থাকতেছে বা কন্ট্রোল করা এরকম কিছু যেটা আমাদের রোশনি লাগে, রেজার লাগে, এগুলো গাড়ি এবং কার লকিং সিস্টেমের জন্য, গাড়ি এবং কার লকিং সিস্টেমের জন্য। ওকে, এটা দরকার হয়। এরপর আসি ওয়্যারলেস কমিউনিকেশন। আচ্ছা, তো ওয়্যারলেস কমিউনিকেশন কি? যেখানে হচ্ছে আমরা বললাম যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন থাকবে না, এর মাধ্যমে যে পদ্ধতি আছে সেটা হচ্ছে আমার ওয়্যারলেস কানেকশন। সো এই যে কিছু উদাহরণ দিয়ে দিল, তো এটা সুবিধাও আছে কিছু। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা সহজেই ডেটা প্রেরণ করতে পারি সীমাবদ্ধতা ছাড়া। এবার দেখেন বহনযোগ্য, আচ্ছা সীমাবদ্ধতা দূর করা যায়, হ্যাঁ। তারপর দেখেন বহনযোগ্য এবং হচ্ছে স্থানান্তরযোগ্য হওয়ায় এর স্থানান্তরটা যে আছে সেটা সহজ হয়ে যায়। এবং দেখেন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের নয়েজের প্রভাব খুব কম। আচ্ছা, আমরা এক জায়গা থেকে দেখবেন কথা বলতে গেলেও আমাদের হচ্ছে ওইখানে কথা বললি যে আমরা যখন, তখন দেখবেন বাইরের নয়েজটা একটু কম যায় আমাদের ফোনের যে মাইক্রোওয়েভ আছে যেগুলো, কারণ হচ্ছে দূরবর্তী যে রেখাটা আছে ওইটা একটু কম টানে ওরা, আর পার্শ্ববর্তী যে শব্দগুলো আছে সেগুলো একটু বেশি টানে। ওকে, এই জন্য হচ্ছে আমাদের এই ডেটাটা কী বলে যে নয়েজের পরিমাণ একটু কম, নেটওয়ার্ক স্থাপন তার বা কেবলের মাধ্যমে তুলনাযোগ্য হয়। ওকে, এবার হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্যবহার কেবলের মাধ্যমে সম্ভব নয় এমন স্থানে যোগাযোগ ও ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয়। নেটওয়ার্ক কভারেজের মাধ্যমে চলমান অবস্থায় যোগাযোগ স্থাপন করা হয়। দুর্যোগ এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত যোগাযোগ স্থাপন করার জন্য এটি ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ওয়াকি টকি তো ব্যবহার করা হতো আগে। যে কোনো স্থান থেকে সরাসরি ভিডিও এবং সম্প্রসারণের জন্য এটি ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনা এবং নিরাপত্তা ব্যবহারের জন্য এটি ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা ওকে, এবার আসি হটস্পট। হটস্পট কি? আচ্ছা, এটা হচ্ছে মোবাইলই আছে, আপনারা জানেন এটা কি। কোনো একটি নির্দিষ্ট এলাকায় বা কোনো একটা জায়গায় ওয়্যারলেস কমিউনিকেশন নির্ধারণ করাকে কী বলা হয়? ওই এলাকাকে হটস্পট বলা হয়। আচ্ছা, এটা তিনটা ক্ষেত্রে, একটা কি ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো সম্পর্কে আমরা একটু জানি। ব্লুটুথ কি? স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সমিশনের একটি পদ্ধতি। ওকে, ব্লুটুথ পদ্ধতিকে যে নেটওয়ার্কের মাধ্যমে তৈরি হয় তাকে কি বলা হয়? পিকোনেট বলা হয়। এটা একটু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওকে, সর্বোচ্চ 8টি ডিভাইস এটার মধ্যে কি আদান প্রদান করা যেতে পারে, পাশাপাশি অবস্থিত কয়েকটি পিকোনেট সমষ্টিকে কি বলা হয়? স্ক্যাটারেট বলা হয়, স্ক্যাটারনেট বলা হয়। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা যাই। এর বৈশিষ্ট্য কি? এর দেখেন, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে ব্লুটুথের বৈশিষ্ট্য আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম কত? IEEE 802.15। দেখবেন যে শুধু এইখানে একটা আছে 16। তো এইটুকু যদি আপনাকে ভিন্ন করে দেয় তাহলে কিন্তু আপনি খেয়ে হারাই ফেলবেন। ওকে, তো এই জন্য হচ্ছে আমাদের এটা কি ভালো করে মনে রাখতে হবে। কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহার হয় এবং ডেটার ট্রান্সমিশন রেট কত? 1 Mbps বা তার বেশি হয়ে থাকে ব্লুটুথে। আচ্ছা, ব্লুটুথ ইন্টারনেটের গতিটা একটু কম। ব্লুটুথ এর ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স, অর্থাৎ এক পাশ থেকে যাবে, যাওয়া শেষ হলে আবার অন্য পাশ থেকে আসবে, এরকম। আচ্ছা, এইখানে এইটা একটু আপনারা বইয়ে চেক করে নিন, এটা হয়তো বা নতুন বই সংযোজন করতে পারে, আপনারা একটু এটা দেখে নিন। 1 Mbps না আরও কম, এটা দেখে নিন। 1 Mbps এর কমও হতে পারে। ওকে, সো এটা একটু আপনারা দেখে নেবেন। আচ্ছা, এবং দেখেন এর ফ্রিকোয়েন্সি কত? 2.4 গিগাহার্টজ।
এটি কাভারেজ এরিয়া কত 1 থেকে 100 মিটার পর্যন্ত এটি বিস্তৃত হতে পারে। দেয়ালে বা অন্য কোনো বাধা স্থাপন করে এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে করে না। এবং দেখেন ব্লুটুথের মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের জন্য সিকিউরিটি একটু কম। তো দেখেন ভার্সন কত 1.2 আছে, 2.0 আছে, প্লাস EDR 3.0, প্লাস হচ্ছে HS এবং হচ্ছে 4। সো এইখানে দেখেন ডেটা রেট কত, এটা হচ্ছে 1 Mbps, এটা হচ্ছে 3 Mbps, এটা হচ্ছে 24। কভারেজ কত, এটা হচ্ছে 1 মিটার যাইতে পারে, এটা হচ্ছে 10 মিটার যেতে পারে, এটা 100 মিটার যেতে পারে, এটা 100 মিটার যাইতে পারে। ওকে, চলেন পরবর্তীতে আমরা যাই তাহলে। আচ্ছা, বলছে কি ব্যবহার, ফোন থেকে অন্য ফোনে বা কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়, ডিভাইসের সঙ্গে অন্য ডিভাইসের সংযোগ ঘটানোর জন্য ব্যবহার করা হয়, পিসিতে ইনপুট আউটপুটের জন্য এই তারবিহীন মাধ্যম ব্যবহার করা হয়, জিপিএস রিসিভার বা চিকিৎসা যন্ত্রপাতি এবং বারকোড স্থানান্তর এবং হচ্ছে ট্রাফিক কন্ট্রোলের জন্য এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডেডিকেটেড টেলি হেলথ ডিভাইসগুলোর জন্য এই হেলথ কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। প্রায় ইনফ্রারেড ব্যবহার করা হয় এবং স্থানীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ব্লুটুথ ব্যবহার করা হয়। ওকে, এবার হচ্ছে ওয়াইফাইকে একটি জনপ্রিয় ওয়্যারলেস নেটওয়ার্কিং মাধ্যম, যেটার মাধ্যমে হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ট্রান্সফারের জন্য এটা ব্যবহার করা হয়। এর সাহায্যে পোর্টেবল এবং হচ্ছে বহনযোগ্য ডিভাইসের সাহায্যে সহজেই ইন্টারনেটের আওতায় আনা যায় এবং এই কভারেজ এরিয়া মাত্র কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ওয়াইফাই এই নেটওয়ার্কের এলাকাগুলো এবং অঞ্চলকে ওয়াইফাই হটস্পট বলা হয়। যেখানে এইটা থাকে বা যে স্থানটা এটা কভার করে সেই স্থানটা কি বলা হয়, ওয়াইফাই হটস্পট। ওকে, চলুন দেখি এবার হচ্ছে ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য। এটা কি দেখেন সেম আছে কিন্তু 802 লাস্ট হচ্ছে 11, সেই এটা মনে রাখতে হবে। ওয়াইফাই এর ডেটা ট্রান্সমিশন মেথড হাফ ডুপ্লেক্স, এটাও হাফ ডুপ্লেক্স, এবং হচ্ছে এর ব্যান্ডউইথ কত 10 Mbps এবং হচ্ছে 50 Mbps। এর কভারেজ এরিয়া হচ্ছে 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। নেটওয়ার্কের জন্য কোনো ধরনের কেবলের প্রয়োজন হয় না, সহজেই ব্যবহারকারী যুক্ত হতে পারে এবং নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি করা যায়। এটি বর্তমানে 5 গিগাহার্জ, পূর্বে হচ্ছে কত 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আদান প্রদান করে থাকে। দেয়াল এবং অন্য কোনো বাধায় এই ট্রান্সমিশন মেথডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ওয়াইফাই এর কার্ড ব্যবহার করে এই বাধা মুক্ত করার সাথে বলা হয়। আচ্ছা, এটা বাধা মুক্ত করে। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা দেখি। এবং কি বলছে দেখেন, ওয়াইফাই নেটওয়ার্কে সরকারি অনুমোদনের প্রয়োজন হয় না, এর সাহায্যে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। নেটওয়ার্কের নিরাপত্তার ঝুঁকি থাকে। এবার কি ডেটা স্থানান্তর কি ধীর গতিতে সম্পন্ন হয়, হয়। ওকে, আচ্ছা এবার আসি ওয়াইফাই এর ব্যবহার। এটি হচ্ছে সীমিত এলাকার মধ্যে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করা অনেক সহজ। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সুবিধার জন্য এটা ব্যবহার করা হয়। বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁতে ওয়াইফাই ব্যবহার করা হয়। ওয়াইফাই রয়েছে এরকম সকল ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে ওয়াইফাই খুব সহজেই ব্যবহারযোগ্য। এবং কি ওয়াইফাই ব্যবহার করে বর্তমানে একসাথে অনেকজন মিলে যে কোনো ভিডিও গেম খেলতে পারে। ওকে, আচ্ছা এবার দেখেন ওয়াইম্যাক্স। আচ্ছা ওয়াইম্যাক্সটা কি, ওয়াইম্যাক্সটা হচ্ছে ওয়াইফাইয়ের একটু আপডেট ভার্সন। এটা আসলে কি দেখেন একটা ওয়্যারলেস, আচ্ছা এটার ফুল ফর্মটা একটু দেখবেন। আচ্ছা এবার দেখেন এটা হচ্ছে দুইটা অংশ রয়েছে, একটা কি বেজ স্টেশন থেকে একটি ওয়াইম্যাক্স হাবের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক এবং ইন্টারনেটের সার্ভিস, অর্থাৎ এই বেজ স্টেশন থেকে হচ্ছে আপনাকে যে নেটওয়ার্ক আর ইন্টারনেট সার্ভিসটা আছে সেই ইন্টারনেট সার্ভিসটা কি ওরা প্রদান করবে। তো এটা কাভারেজ এরিয়া কত 50 থেকে 80 কিলোমিটার। তার মানে বুঝতেই পারতেছেন এটা একটা বিশাল এরিয়া কভার করে। যেহেতু বিশাল এরিয়া কভার করে তার মানে কি এটা একটা ওয়াইফাইয়ের আপডেট ভার্সন, বাট এটা একটা বিশাল এরিয়া জুড়ে কভার করে, যেটা ওয়াইফাই পারে না। ওয়াইফাই খুব সীমিত জায়গার মধ্যে কভার করতো। আচ্ছা ওয়াইম্যাক্স এটা কি বলতো, সাধারণত মোবাইল, কম্পিউটার, মডেম বিল্ড আপের জন্য ভেবে থাকা হয়। আচ্ছা তো এইটা দেখেন সবই ঠিক আছে, এটা হচ্ছে 16। ওকে, আবার দেখেন এটা 30 থেকে 75 Mbps পর্যন্ত করতে পারে। কভারেজ এরিয়া হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। নিরাপত্তার ঝুঁকি কম থাকে, রক্ষণাবেক্ষণ একটু বেশি থাকে, নেটওয়ার্কের ইনফারেন্স এবং সিগন্যাল নয়েজ কম। ওকে, তার মানে কি ওয়াইফাই থেকে সবগুলো থেকে আগানো এটা। সুতরাং আমরা কি মডার্ন দুনিয়া কোনটা ব্যবহার করে, মডার্ন দুনিয়া হচ্ছে ওয়াইম্যাক্সটা ব্যবহার করে বেশি, যদি এটা প্রচলনটা বর্তমানে একটু কম, কারণ একটু ব্যয়বহুল এটা। ওকে, আচ্ছা নেটওয়ার্কে পর্যবেক্ষণের জন্য ইলেকট্রনিক সাপোর্ট থাকতে হয়। শতাধিক ব্যবহারকারীর মধ্যে বেজ স্টেশন ব্যবহার করতে পারে। দেখেন দূরত্ব বেশি হলে একাধিক বেজ স্টেশন প্রয়োজন হয়। তারপর হচ্ছে অনুমোদন ছাড়া সরকারি অনুমোদন ছাড়া এটা ব্যবহার করা যায়। এবার দেখেন খারাপ আবহাওয়াতে সিগন্যাল সমস্যা দেখা দেয় এবং 2.2 থেকে 66 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে এটি সিগন্যাল প্রদান করতে পারে। দেয়ালে এবং কোনো বাধায় এই ট্রান্সমিশন মেথডকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। আচ্ছা এবার দেখেন ওয়াইম্যাক্সের ব্যবহার। এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়, তারবিহীন ইন্টারনেট ব্যবহার হয় এবং হচ্ছে কি ল্যান্ডফোন কেবল, স্যাটেলাইট টিভির এই বাইপাসের জন্য এগুলো ব্যবহার করা হয়। বিস্তৃত এলাকা জুড়ে যে সকল নেটওয়ার্ক তৈরি প্রয়োজন হয় সেখানে এই ওয়াইম্যাক্সটা সব থেকে উপকারী। ওকে, চলুন পরবর্তী দেখি। বলছি কি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য। আচ্ছা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য। আচ্ছা পার্থক্যগুলো কি কি
আচ্ছা, ওয়াইফাই। তো ওয়াইফাই হচ্ছে এটা একটা আয়ত্ত এবং কাভারেজ এরিয়া অল্প জায়গা জুড়ে থাকে, কত 32 মিটার এবং সর্বোচ্চ হচ্ছে 100 মিটার পর্যন্ত যাইতে পারে। লোকাল এরিয়া ক্ষেত্রে প্রবেশের জন্য লাইসেন্সবিহীন এটা ট্রান্সফার করা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা তুলনামূলক খরচ কম, বাট এটার তুলনামূলক খরচ বেশি, এবং এটা হচ্ছে কাভারেজ এরিয়া বিশাল। এটা কাভারেজ এরিয়া কত দেখছিলাম, 10 থেকে 50। 10 থেকে 50 ইন্টারনেটের প্রবেশ করতে লাইসেন্সকৃত অথবা লাইসেন্সবিহীন স্পেকট্রাম ব্যবহার হয়, লাইসেন্সবিহীন অথবা লাইসেন্স যুক্ত স্পেকট্রাম ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আসি, ওটার অপেক্ষাকৃত কম গতিশক্তি থাকে, মানে হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মেথডটা কম থাকে আর ওটাকে একটু বেশি থাকে। এবার দেখেন এটা হাফ ডুপ্লেক্স, ওটা ফুল ডুপ্লেক্স। তারপর দেখেন গুণগত মান এবং সেবা কোয়ালিটি নিশ্চিত করা যায় না, বাট এটা গুণগত মান এবং সেবা কোয়ালিটি নিশ্চিত করা যায়। এবং বর্তমানে এটি কত থাকে, আইইই এটা ভার্সন কত 11, অ্যান্ড এটা কত 16। ওকে, এই হচ্ছে আপনার ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য, এবং এই পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আসেই এরকম টাইপের একটা পার্থক্য। ওকে, সুতরাং এই পার্থক্যটা আপনারা একটু পড়ে নেবেন। এই পার্থক্যটা আমি তো দেখালাম, এরপর হচ্ছে আপনারা নিজেরা একবার পড়ে নেবেন। এগুলো হচ্ছে ওকে ওকে এই পার্থক্যটা আপনারা একবার দেখে নেবেন। ওকে, আচ্ছা, এরপর আছে মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগ কি, দুইটি তারবিহীন মাধ্যমের জন্য এই সিস্টেম ব্যবহার করা হয়, সিস্টেম ব্যবহারের মাধ্যমে মোবাইল যোগাযোগ বলে। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে কিছুই না, এখানে জাস্ট হচ্ছে মোবাইল যোগাযোগটা কি এটা আপনি জাস্ট সংগ্রহ করে রাখলেই হবে। তারবিহীন দুটো মাধ্যম যাদের মধ্যে নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে। ওকে, এবার দেখেন বর্তমানে ব্যবহৃত মোবাইল প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা কি, একটা হচ্ছে জিএসএম আর একটা কি জিডিএমএ। আচ্ছা, জিএসএম বা গ্লোবাল সিস্টেম অফ মোবাইল কমিউনিকেশন, এটি হলো চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। আচ্ছা, সর্বোচ্চ 35 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যোগাযোগ করা যায় এই ডেটা ট্রান্সমিশন মেথডে। উচ্চগতি সম্পন্ন জিপিআরএস এবং ইডিজিই ব্যবহার হয়। এবং দেখেন সি, আচ্ছা এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তিতে ইউনিক কোড পদ্ধতিতে ডেটা পাঠানো হয়, এবং সিডিএমএ এর মাধ্যমে ডেটা আদান প্রদানের পদ্ধতিতে স্পেস স্ট্রিক্টো বলা হয়। ওকে, তো এগুলো কিছুই না, এগুলো জাস্ট হচ্ছে দেখেন এটা কত ছিল 2G 3G উভয় প্রযুক্তি এটা ব্যবহার করা হয়। আচ্ছা, মোবাইল ব্যবহার প্রযুক্তি কিছু কিছু ধাপ আছে, যেমন হচ্ছে দেখেন এইখান থেকে যত যাবেন দেখবেন সবগুলো হচ্ছে আপডেট হয়েছে আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে প্রথম প্রযুক্তি, দ্বিতীয় প্রযুক্তি, তৃতীয় প্রযুক্তি, এরকম করতে করতে পঞ্চম প্রযুক্তি পর্যন্ত আমরা মোবাইলগুলো দেখে থাকি। দেখেন প্রথম প্রজন্মের যেগুলো আছে এটা কখন ছিল, এটা ছিল হচ্ছে 1979 থেকে 1990 সাল পর্যন্ত এই মোবাইল প্রযুক্তি চলছে, এবং এই মোবাইল প্রযুক্তি হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়। আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না, এবং কি সেল সিগন্যাল অ্যানকোডিং পদ্ধতি ছিল এফডিএমএ। সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক একটু কম, এতে মাইক্রোপ্রসেসর এবং হচ্ছে সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়। এবং দেখেন কথোপকথন চলা, আচ্ছা এইটা কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে হার্ডওয়্যার যেখানে আছে সেখানে ব্যবহার করা হয়। ওকে, কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারী অবস্থানে পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং কি এই প্রজন্মের মোবাইল ফোন আকারে বড় হয় এবং ওজন একটু বেশি ছিল। আচ্ছা, দ্বিতীয়টা কি তাহলে, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে দেখেন সেকেন্ড জেনারেশন, যেটা হচ্ছে আচ্ছা সেকেন্ড জেনারেশন এটা কি করছে, আচ্ছা এটা হচ্ছে 1991 থেকে 2000 সাল পর্যন্ত ব্যবহৃত মোবাইল ফোন ছিল, এবং দ্বিতীয় প্রজন্মের এই মোবাইল ফোন থাকে। এবং দেখেন নেটওয়ার্কের রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিগন্যাল চালু হয়, সীমিত মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করা হয়, চ্যানেল অ্যাক্সেস এফডিএমএ, টিডিএমএ এবং সিডিএমএ এই পদ্ধতি ব্যবহার করে থাকে এই প্রজন্মের। আচ্ছা, আমি কিন্তু এটা একবার রিভিউ করব, এই যে আমি যেগুলো পড়াইলাম এগুলো হচ্ছে রিভিউ করবো, কোথায় কোথায় আপনাদের পড়তে হবে বেশি, কোথায় কোথায় ইফোর্ট দিতে হবে বেশি, কারণ আজকের পড়াটা মোটামুটি একটু হচ্ছে রিডিং বেস। তো রিডিংটা আপনারা কোথা থেকে পড়বেন, রিডিং কি সব পড়বেন, না রিডিং অল্প পড়বেন, না রিডিং কোথায় ইফোর্ট দিবেন কোথায় ইফোর্ট দিবেন না, এটা হচ্ছে আমি পরবর্তীতে রিভিউ করে দেবো। আপনারা এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু জানান, এই দ্বিতীয় প্রজন্মের আগ পর্যন্ত বুঝছেন কিনা তাহলে আমাকে একটু জানান। আমি যদি বুঝতে পারি যে আপনারা এতটুকু পর্যন্ত কমফোর্টেবল, তাহলে হচ্ছে আমি পরবর্তীতে প্রসিড করবো। আর এরপর হচ্ছে আমি এমনিতেই সবগুলো হচ্ছে আবার রিভিউ করে দেবো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা একটু জানায়েন, তাহলে হচ্ছে আমি পরবর্তীতে আবার রিভিউ করে দিব এমনিতেও। এটা ক্লিয়ার হলে আমি সামনে প্রসিড করব।
আচ্ছা, ক্লিয়ার কি এতটুকু? ওকে, আই গেস ক্লিয়ার। ওকে, চলেন পরবর্তী দেখি। এ প্রজন্মের সর্বপ্রথম প্রিপেড পদ্ধতি চালু হয়। আচ্ছা, এমএমএস, এসএমএস এবং প্রিপেড ও ইন্টারনেট সেবা কার্যক্রম চালু হয় এবং কি কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থান পরিবর্তনের ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে। অর্থাৎ কথোপকথন যখন করে তখন কি ট্রান্সমিশন বা যে ব্যবহারকারীর সাথে যে কথোপকথনটা থাকে সেই কথোপকথনটা কি অবিচ্ছিন্ন থাকে। কি থাকে? অবিচ্ছিন্ন থাকে। ওকে, আচ্ছা, তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন, এটা কি 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত এটি ব্যবহার হয়েছে। আচ্ছা, এই মোবাইল ফোনে কি ব্যাপকভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয় এবং কি এর ব্যান্ডউইথ কত 2 Mbps বা এর অধিক থাকে। আচ্ছা, নিরাপত্তা এবং বিশ্বস্ততা একটু বেশি। তারপর কি ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার করা যায়, মোবাইল ব্যাংকিং এবং ই কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু হয়। ইডিজিই, জিপিআরএস এই পদ্ধতি কার্যকর হয় এবং ফলে অধিক পরিমাণে ডেটা স্থানান্তরিত হয়। চতুর্থ প্রজন্ম, এটা একটু দেখি। বলছে কি চতুর্থ প্রজন্ম বলতে ফোর্থ জেনারেশন, এটা হচ্ছে 2009 থেকে 2020 সাল পর্যন্ত এই প্রজন্ম ব্যবহার হয় এবং ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ কত 20 Mbps। আল্ট্রা ব্রডব্যান্ড গতি শক্তি এই ইন্টারনেট ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্রে ব্যবহার করা যায়, উচ্চমানের মোবাইল টিভি দেখা যায় এবং দেখেন সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়। ফিফথ প্রজন্ম বা পঞ্চম যে প্রজন্মটা আছে সেটা আসলে কবে থেকে আসে? 2020 সাল থেকে বর্তমান বা ভবিষ্যতে যে ব্যবহৃত হবে সেইটা হচ্ছে গণনা করা হয়েছে পঞ্চম প্রজন্মকে ধরে এবং এই ডেটা ট্রান্সমিশন রেট কত 1 থেকে সর্বোচ্চ হচ্ছে 1 থেকে 10 Gbps। আচ্ছা, দ্রুতগতি ওয়েবসাইট, অ্যাপ, ভিডিও বার্তা লোড এবং আদান প্রদানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং দেখেন এর মাধ্যমে 4K টিভি এবং ভিডিও উপভোগ করা যায়। পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা 5G চালু হয়। অর্থাৎ আমরা যে নতুন শুনি যে 5G, এই 5Gটাই মূলত হচ্ছে আমাদের এই পঞ্চম প্রজন্ম। আর এইগুলো ডিপেন্ড করে যে দেখবেন মাঝে মাঝে হচ্ছে ই আসে, তারপর হচ্ছে হ্যাঁ ই, এম, জি এগুলো আসে। তো এগুলো যে আছে এগুলো হচ্ছে জেনারেশনের উপর ভিত্তি করে আসে। প্রথম প্রজন্মটার জন্য ই, সেকেন্ড প্রজন্ম এরকম করে আসে আর কি, একটা একটা করে ওরা। ওকে, এবার দেখেন পঞ্চম প্রজন্মের ক্ষেত্রে আরও কি। আচ্ছা, তো এখানে কিছু আচ্ছা পার্থক্য দিচ্ছে যে ফার্স্ট 1G, 2G, 3G, 4G, 5G, মানে এগুলো সবগুলো হচ্ছে প্রজন্ম, জেনারেশন, জি দিয়ে বোঝায় জেনারেশন। তো এটা সময় কতকাল ছিল? 1980 থেকে 1990, 1990 থেকে 2000, 2000 থেকে 2010, 2010 থেকে 2020, 2020 থেকে 2030। ওকে, ব্যান্ডউইথ কী ছিল? 150 থেকে 900 মেগাহার্টস, তারপর হচ্ছে 900 মেগাহার্টস, তারপর হচ্ছে 100 মেগাহার্টস, তারপর হচ্ছে 100 মেগাহার্টস, অ্যান্ড এখানে হচ্ছে 1000 আচ্ছা বিট পার সেকেন্ড। ওকে, এরিয়া। এখন দেখেন ফ্রিকোয়েন্সিটা কেমন, অ্যানালগ সিগন্যাল থেকে এটাই। তারপর দেখেন এটা হচ্ছে 30 কিলো হার্টস। ওকে, কিলো হার্টস। এটা দেখেন 1.8 গিগা হার্টস, 1.6 থেকে 2 গিগা হার্টস, 2 থেকে 8 গিগা হার্টস। আলহামদুলিল্লাহ, সরি। আচ্ছা দেখেন 30 থেকে 300 গিগা হার্টস। সরি, একটু ঠান্ডা লেগেছে তো এর জন্য। ওকে, আচ্ছা, ডেটা রেট কেমন? 2 kbs, 64 kbs, 144 kbs থেকে 2 Mbps পর্যন্ত। আর এটা কত? 100 Mbps থেকে 1 Gbps, আর এটা হচ্ছে 1 GB PW। ওকে, তো আচ্ছা তারপরে এখানে বলছে দেখেন ক্যারেক্টারিস্টিক কীগুলো আছে, যেমন হচ্ছে ফায়ার ওয়্যারলেস কমিউনিকেশন, তারপর হচ্ছে ডিজিটাল, এবার হচ্ছে কি ডিজিটাল ব্রডব্যান্ড অ্যান্ড হচ্ছে ইনক্রিজ স্পিড, এবার হচ্ছে হাই স্পিড অ্যান্ড অল আইপি, সব আইপির জন্য এটা খাটে। আর এইটাতে আমার ছিল হচ্ছে LTE বা ওয়াইফাই, এগুলো এখানে ছিল। আচ্ছা এগুলো লাগবে না, এটা হচ্ছে অ্যানালগ, জাস্ট মনে রাখবেন। আর এইখান থেকে হচ্ছে ডিজিটাল শুরু হয়েছে, সেকেন্ড প্রজন্ম থেকে আমার ডিজিটাল শুরু হয়েছে, সেকেন্ড জেনারেশন থেকে। ওকে, আর আচ্ছা এগুলো দরকার হবে না, জাস্ট মনে রাখবেন সেকেন্ড জেনারেশন থেকে আমার হচ্ছে কি ডিজিটালটা শুরু হয়েছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমি একটু রিভিউ করে দিই কতটুকু আপনারা পড়বেন বা কতটুকু আপনাদের পড়ার দরকার। আচ্ছা ফার্স্টেই আচ্ছা ডেটা কমিউনিকেশন মেথড। আচ্ছা এইখান থেকে আপনারা যতটুকু পড়বেন, এই যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো আপনারা একটু জেনে নেবেন। আচ্ছা মাধ্যমগুলো একটু জেনে নেবেন, পরে দেখবেন এই মাধ্যমের এই ছকটা ভালো করে আপনার জন্য মনে থাকে, বা এই ছকটা যেন আপনি ভালো করে মনে রাখতে পারেন। ওকে, এটা এনশিওর করবেন। তারবিহীন মাধ্যম কোনটা, তার মাধ্যম কোনটা। আচ্ছা এবার আসি তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যমের মধ্যে এই যে তারের মাধ্যমের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো জাস্ট দেখে রাখবেন, এমসিকিউর জন্য আসে, এটা এমসিকিউর জন্য আসে। ওকে,
এমসিকিউর জন্য আসে। আচ্ছা এইখানে যাই, এটা এমসিকিউর জন্য আসে, প্লাস সিকিউর জন্য আসে। ওকে, প্লাস সিকিউর জন্য আসে। আচ্ছা এরপর আসি পরবর্তীতে, এখানে দেখছেন কি এখানে হচ্ছে বিভিন্ন প্রকার মাধ্যম। আচ্ছা এই তিনটা মাধ্যম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আপনার কিসের জন্য আসবে, এটা হচ্ছে আপনার সিকিউর জন্য আসবে। ওকে, সিকিউর জন্য প্রত্যেকটা মাধ্যমের বিস্তারিত জানতে চাবে বা পার্থক্য জানতে চাবে, খ নাম্বারের জন্য আসতে পারে, খ নাম্বার অথবা গ, এগুলোর জন্য আসে। ওকে, সো এই তিনটার বৈশিষ্ট্য, ডিমেরিটস, ম্যারিটস অ্যান্ড হচ্ছে কাজ কি, এগুলো সব হচ্ছে আপনার জানা থাকতে হবে। আচ্ছা টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ এইখান থেকে জাস্ট হচ্ছে আপনার এমসিকিউর জন্য পড়বেন। অ্যান্ড এটা যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা, বৈশিষ্ট্য এবং ম্যারিট ডিমেরিট এগুলো হচ্ছে মুখস্থ করবেন সিকিউর জন্য। পরে আসি। আচ্ছা টুইস্টেড পেয়ার কেবল, আচ্ছা এখানে হচ্ছে আপনার যে সুবিধাগুলো আছে যেটা বললাম, তারপর হচ্ছে অসুবিধাগুলো আছে, এগুলো আপনারা পড়ে রাখবেন। এবার দেখি কোঅক্সিলেট কেবল। আচ্ছা এটার কাজ কি? কোঅক্সিলেট কেবল যেটা আছে এটা দিয়ে আপনার করে কি, আচ্ছা এই কেবল দিয়ে, এই কেবলের আপনি হচ্ছে বৈশিষ্ট্য পড়বেন, তারপর হচ্ছে একটু আগে যেটা আমরা পড়ে আসলাম টুইস্টেড কেবল, ওটার সাথে পার্থক্য পড়বেন, ডিফারেন্স যেটা আছে ওইটা, দেন হচ্ছে ম্যারিট পড়বেন, ডিমেরিট পড়বেন। এই কয়েকটা যদি পড়েন তাহলে দেখবেন এটা গ নাম্বার অথবা খ নাম্বারের জন্য আসতে পারে, অথবা গ নাম্বারের জন্য আসতে পারে এটা। ওকে, পার্থক্য চেয়ে আসতে পারে, যে ডিফারেন্স করে এদের দুজনের মধ্যে। আচ্ছা বিভিন্ন অংশ, এই তিনটা অংশ, এই যে চারটা অংশ, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সিকিউর জন্য আসে খ নাম্বারে। ওকে, এবং এমসিকিউর জন্যও আসে। ওকে, এমসিকিউর জন্য আসে। এরপর আসি এর সুবিধা লিখবেন, অর্থাৎ ম্যারিট যেগুলো আছে, ডিমেরিট যেগুলো আছে, অসুবিধা। আচ্ছা এবার হচ্ছে ব্যবহার, ইউজ। ওকে, এবার দেখুন অপটিক্যাল ফাইবার, এটা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসেই এমন টাইপের। ওকে, এটা সিকিউর জন্য আসবে, এইখান থেকে কিছু বাদ দিবেন না। এটার বৈশিষ্ট্য, ম্যারিট, ডিমেরিট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সৃজনশীল আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো সব করে তারপর হচ্ছে আপনার এক্সাম হলে যাবেন এটা। ওকে, অ্যান্ড এই যে মানগুলো, এই মানগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। কিসের জন্য ব্যবহার করা হয়? সমুদ্র তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে ডেটা যে মাধ্যম আছে সেই মাধ্যমে ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা এই ফাইবারের কয়টা স্তর, এই স্তরগুলো খুব ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসবে ধরে রাখেন। ওকে, সিকিউতে আসবে ধরে রাখেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা পরবর্তীতে আমরা যাই। আচ্ছা এবার হচ্ছে সুবিধা পড়বেন, ডিমেরিট, আচ্ছা মেরিট পড়বেন, হ্যাঁ মেরিট পড়বেন, অসুবিধা পড়বেন, ডিমেরিট, এবং ব্যবহার, ইউজ। সো এই যে এই অপটিক্যাল যে ফাইবার আছে বা হচ্ছে অপটিক্যাল যে কেবল আছে, এই কেবলের কিছুই ছাড়া যাবে না, এই কেবলের সম্পূর্ণটাই পড়তে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তীতে যাই। আচ্ছা প্রকারভেদ, হ্যাঁ এই প্রকারভেদটা আপনারা পড়বেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট এরকম না, বাট এটা পড়ে রাখবেন। ওকে, এটা পড়ে রাখবেন। আচ্ছা পরবর্তীতে দেখি। আচ্ছা এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্য যদি আপনি পড়তে পারেন এখান থেকে এমসিকিউ শিওর, এমসিকিউ আসবে, এবং এই বৈশিষ্ট্যটা পড়ে আপনি এটা সিকিউতে ব্যবহার করতে পারবেন। এই বৈশিষ্ট্য পরে আপনি কী করতে পারবেন, এটাকে সিকিউতে ব্যবহার করতে পারবেন নিজের মতো করে গুছিয়ে লেখার জন্য। তারবিহীন মাধ্যম, তারবিহীন মাধ্যমের মধ্যে কী কী আছে এগুলো আপনি লিখবেন, তারবিহীন মাধ্যমের মধ্যে কী কী আছে। আচ্ছা তো এই যেমন আছে বেতার তরঙ্গ আছে, তো এই বেতার তরঙ্গের মধ্যে বেতার তরঙ্গের বৈশিষ্ট্য পড়বেন, ম্যারিট, ডিমেরিট অ্যান্ড হচ্ছে ব্যবহার, এগুলো। ওকে, আচ্ছা পরবর্তীতে দেখেন, পরবর্তী হচ্ছে ম্যারিট, ডিমেরিট, তারপর হচ্ছে ইউজ, এগুলো পড়বেন। মাইক্রোওয়েভ সেম, এটার ক্ষেত্রে খুব একটা যে ইম্পর্টেন্ট এরকম না, বাট এটা ম্যারিট, ডিমেরিট, ইউজ এগুলো পড়ে রাখবেন, এবং এটা সিকিউর জন্যই পড়তে পারেন, সাথে এমসিকিউ তো আছেই। ওকে, সিকিউর জন্য, এমসিকিউর জন্য পড়তে পারেন। আচ্ছা ও আচ্ছা এইখান থেকে আরেকটা জিনিস দেখেন, এই যে এইটার যে দুটো প্রকারভেদ ছিল, এই দুটো প্রকারভেদ একটু দেখে রাখতে পারেন, মানে আনকমন যদি কিছু দিতে চায় তাহলে এই দুটো প্রকারভেদ থেকে দিবে। সো এই দুটো প্রকারভেদ চাইলে একটু দেখে রাখতে পারেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ইনফ্রারেড, এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট, এটা খ নাম্বারের জন্য পড়তে পারেন, অ্যান্ড এমসিকিউ তো আছেই। ওকে, চলেন পরবর্তীতে আমরা যাই। এটা হচ্ছে ডিমেরিট, ইউজ, তারপর ম্যারিট, এগুলো ভালো করে পড়বেন। আচ্ছা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ ওয়্যারলেস কমিউনিকেশন যে সিস্টেম আছে এইখান থেকে এটার সুবিধাগুলো পড়বেন আপনারা। সুবিধাগুলো পড়লে কী হবে, এইখান থেকে আপনার যে এটা হচ্ছে আপনি সুবিধা যে খুব একটা বেশি করে জোর দিয়ে পড়তে হবে এরকম না, আপনি যে আগে যে বৈশিষ্ট্যগুলো পড়বেন সেই বৈশিষ্ট্যগুলো দেখবেন কমন যে ভার্সনটা আছে সেটা হচ্ছে এটা। সুতরাং আপনি যে আগে পড়ছেন যে ওয়্যারলেস যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো, ওইগুলোই দেখবেন যে এখানে ঘুরে ফিরে আসে। ওকে, চলুন পরবর্তী আমরা দেখি। আচ্ছা হটস্পট, তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টের মধ্যে আমার কি আছে, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই দুটো আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, এইটা নিচে যদি 3 স্টার হয় তাহলে এই দুটোই 3 স্টার এবং এইটাও 1 স্টার, এরকম। ওকে, তো এরকম যাবে।
এই পরবর্তীতে ব্লুটুথে মোটামুটি ইম্পর্টেন্ট, এটা জাস্ট দেখে রাখতে পারেন, বিশেষ করে ব্লুটুথের এই যে এটা এমসিকিউতে আসে। ওকে, আর বৈশিষ্ট্য পড়ে রাখবেন অবশ্যই। তারপর হচ্ছে আচ্ছা ডেটা রেট, ব্লুটুথের যে ভার্সনগুলো আছে এগুলো একটু দেখে রাখবেন, এটা আসতেই পারে, এটা এমসিকিউর জন্য দিয়ে দেয়, এবং দিলে কিন্তু কমন ফ্লোর একটু কঠিন, কারণ এই বক্সটা সবার মুখস্থ থাকে না। ওকে, ব্লুটুথ এর ব্যবহার, আচ্ছা ইউজ করবেন, ম্যারিট পড়বেন, ডিমেরিট পড়বেন। আচ্ছা ওয়াইফাই এর বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এটা, এবং এই বৈশিষ্ট্যটা সম্পূর্ণ মুখস্থ করে যাবেন। ওকে, ওয়াইফাই সাথে হচ্ছে আচ্ছা হ্যাঁ ওয়াইফাইয়ের ব্যবহার, এই যেগুলো একেবারে সুন্দর করে মুখস্থ করে যাবেন। আচ্ছা ওয়াই ম্যাক্স, এটাও খুবই ইম্পর্টেন্ট, কতটুকু এরিয়া জুড়ে কাজ করে এটা আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, হচ্ছে রিসিভার, এগুলো তো এই বৈশিষ্ট্যটা সম্পূর্ণই মুখস্থ করে যাবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা পরবর্তীতে যাই, পরবর্তীতে বলছি কি আমাকে, আচ্ছা এটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে ওয়াইফাই এবং ওয়াইফাইয়ের মধ্যে ডিফারেন্স, এটা মনে ধরে রাখেন, এটা খ নাম্বারের জন্য আসে নর্মালি, সো এটা ধরে রাখেন, আপনারও আসছে এরকম ধরে এটা পড়বেন। ওকে, আচ্ছা পার্থক্য গেল। পরবর্তীতে আমরা যাই, পরবর্তী হচ্ছে মোবাইলের যে যোগাযোগ মাধ্যম আছে, সেই মোবাইলের যোগাযোগ মাধ্যমের মধ্যে যেমন হচ্ছে দুইটা মাধ্যম আছে এখানে, দুইটা প্রজন্ম, জিএসএম আর একটা হচ্ছে সিডিআরএম, এই দুটো পার্থক্যটা একটু দেখে যাবেন, বা মোটামুটি একটা ধারণা নিয়ে যাবেন, যাতে আসলে লিখতে পারেন এরকম। ওকে, আচ্ছা তারবিহীন এবং তার ছাড়া যে মাধ্যম আছে সেগুলো, আচ্ছা প্রথম প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, এই সবগুলো পড়ে নেবেন। এই যে একটা বক্স আছে, এই বক্স থেকে, আচ্ছা এই বক্স থেকে সবগুলো হচ্ছে একবার রিডিং করে আসবেন, ফার্স্ট প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, থার্ড প্রজন্ম, ফোর্থ প্রজন্ম এবং ফিফথ প্রজন্ম, সবগুলো হচ্ছে একবার রিডিং করে আসবেন। রিডিং করে এই বক্স থেকে সবগুলো মিলাবেন, যাতে নিজের আসলে লিখতে পারেন। খ নাম্বার যদি আসে যাতে লিখতে পারেন, গ নাম্বার যদি আসে যাতে লিখতে পারেন, বা হচ্ছে আপনার একটা উদাহরণ দিয়ে বলো যে উনি কোন প্রজন্মের মোবাইল ব্যবহার করতেছে, তখন যেন আপনি লিখতে পারেন। ওকে, সো এটাই। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবং পরবর্তী যদি আমাদের কোনো ধরনের প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে পেজে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনাদের এই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চালিয়ে যাব। এবং যে কোনো ধরনের সমস্যায় আমাদের পেজে নক করলে বা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে সমাধান পেয়ে যাবেন। ওকে, তো ভালো থাকবেন, আশা করি সবাই। আর হচ্ছে নিজের যত্ন নেবেন এই রোজার মাসে ইনশাল্লাহ, আর আল্লাহর ইবাদত করবেন বেশি বেশি করে। ওকে, তো সবাইকে শুভকামনা দিয়ে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।